নোনা ধরা ঝুলে বোঝাই রান্নাঘরের দেওয়াল। কুপিটার শিখা কাঁপছিল বারে বারে। তার সঙ্গে কাঁপছিল জয়ার ছায়া। তার অঙ্গাবরণীর পিঠের কাছের ফাঁক দিয়ে ওর অনাবৃত দেহের অংশ বের হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল একটা কালো বিশ্রী মারের খানিকটা। প্রশ্ন করলাম, ওটা কি জয়া? চমকে উঠে সে আমার দিকে তাকালো। ওর দৃষ্টি, এ তো জয়া নয়। এ যে এক মুহূর্তের জন্য জয়ার সেই চোখ দুটো দেখেছিলাম। তারপরে স্বাভাবিকভাবে সে বলল, ও হঠাৎ চমকে গিয়েছিলাম, ও কিছু না। কিছু না কি? পরিষ্কার দেখলাম। পীড়াপিড়ির ফলে বেরিয়ে এলো কথাটা। চৌধুরী মশাই রাতে মাতাল হয়ে ওকে প্রায়ই মারেন জুতো দিয়ে। উফ, মাথাটা কিরম দপদপ করছে, কেমন অন্ধকার হয়ে আসছে চারিদিক। জয়া উঠে দাঁড়িয়ে শ্লথ বসন সামলে নেয়। আগে ওদিকে নজর ছিল না বলেই হোক, কি এখন কুপিটার শিখা অমন কোনাচে করে পড়েছে বলেই হোক, এতক্ষণে স্পষ্ট বুঝলাম কথাটা। রাগে দৃষ্টিশক্তি আমি হারাইনি, পরিষ্কার বুঝতে পারলাম। এক ঝলক বুঝলাম তখন জয়ার সন্তান সম্ভাবা। আমি যে প্রশ্ন করতে এসেছিলাম তা করা হলো না আর। জয়ার কাছে জিজ্ঞাসা না করেই বুঝেছিলাম সে কলুষিত, অপবিত্র হয়ে গেছে। জ্ঞান হারাইনি আমি। আমার সামনেটা ক্রমে পরিষ্কার হয়ে আসে। আগুনের লাল আভা আর কুপির কম্পিত শিখায় কেমন থমথমে লাগছিল সব। অনুভব করলাম জয়া কাতরভাবে আমার হাত ধরেছিল। আর মনে আছে উনুনের তরকারিটা পুড়ে ঝামা হয়েছিল, একটা উৎকট গন্ধ বের হচ্ছিল। গন্ধটা আমার সব জায়গাতে তাড়া করে ফিরেছে। হ্যাঁ, কি বলেছিলাম? ওহো, তারপর শুনলাম জয়া বলছে, আমার পথ আমি খুঁজে পেয়েছি। বাবার কাছে শিক্ষা আমার। মন কেমন করে সংযত শান্ত করতে হয় জানি আমি। গীতা, বেদসার, উপনিষদের তর্জমা বিয়ের সময় বাবা দিয়েছিলেন। নীরবে সব অপমান আমি বহন করতে পারবো। করছিলাম, কেবল তোমাকে দেখে কেমন চঞ্চল হয়ে উঠেছিলাম। আমার ধৈর্যের স্খলন হয়েছিল। ও কিছু নয়, সাময়িক ব্যাপার মাত্র। নিচু আগ্রহান্বিত গলায় খুব তাড়াতাড়ি কথাটা বলি, এখনো হয়তো সময় আছে। আমার সঙ্গে চল জয়া, চলে যাই আমার ওখানে। তা হয় না, কম্পিত গলায় উত্তর দেয় জয়া। তা হয় না। হলে খুবই ভালো হতো, বেঁচে যেতাম আমি। না, হাজার হলো শ্বশুরের ভিটে। ইচ্ছে করছে চৌধুরী মশাইকে মেরে ফেলি। ও কথা বলে না। আমাকে বিধবা দেখতে চাও? আস্তে আস্তে চিন্তান্বিত হয়ে উঠি। রাগের আগুন মাথায় নেই আর। পশুটার কথা কেবল ভাবছিলাম আমি। ও কি করবে তবে? তবে তো তোমার এক আত্মহত্যা ছাড়া পথ দেখছি না। জয়া কেমন ছিটকে সরে গিয়েছিল। বড় বড় চোখ মেলে আমায় দেখছিল স্থিরভাবে। আত্মহত্যা মহাপাপ। আমি হাসলাম। কেন? কখন কোন দরকারে আসবে তুমি তার তা তো জানো না তুমি। কার? অসম্ভব হাসি পাচ্ছে আমার। বাবার কাছেই তোমারও শিক্ষা, সে শিক্ষা একেবারেই তুমি গ্রহণ করনি। সত্যি, সে শিক্ষা মোটেই গ্রহণ করিনি, একেবারেই না। খুব ধীরে বলি, আর এক পথ আছে। কাছে সরে আসি জয়ার। ও আমার উদ্দেশ্য বুঝতে পারেনি। ওর গলাটা বড় নরম, এত শোকে তাপেও মরমর পাথরের মতো সুগঠিত ঠান্ডা। বেশি জোর দিতে হয়নি। ওর গলায় আমার লম্বা আঙুল বসে গিয়েছিল। ও চেয়েছিল বিস্ফোরিত চোখে আমার দিকে। হাত দিয়ে সজোরে আমার হাত টিপে ধরেছিল। এই দেখো, নখের ক্ষত এখনো যায়নি। এক গ্লাস জল খাওয়াবে দারোগা বাবু? হ্যাঁ। জয়া মরে গেল। আমার কোনো অনুভূতি ছিল না। ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম ওর অসাড় দেহটা কোলে করে। পিসিমা কোথায় ছিল জানি না। জয়াকে মেরে ফেলা আমার উচিত হয়েছিল কিনা বলতে পারি না। তবে ওকে সুখ ও সম্মানদায়কভাবে মুক্তি দেবার
ওই একমাত্র উপায় বলে আমার মনে হয়েছিল। হঠাৎ বাঁচবার ইচ্ছা প্রবল হলো, তাই বেরিয়ে এলাম। পিছনে ফিরে তাকালাম ওই বাড়িটার দিকে। সে তার আবছা আলো আঁধারি নিয়ে, তার লম্বা টানা বারান্দা আর স্তূপীকৃত দালান নিয়ে কেমন ভুতুরে বাড়িতে পরিণত হলো অকস্মাৎ, যেন পরিত্যক্ত গোরস্থান। জয়াকে কোলে করে চলে গিয়েছিলাম রেল লাইনের ধারে। একটা গাড়ি আসবেই কোনো না কোনো সময়ে। কোনোদিন রাতে একা অচেনা রেল লাইনের ধারে অতি প্রিয়জনের মৃতদেহ কোলে করে বসে থেকেছ দারোগাবাবু? আমি থেকেছি। আমার কাছ থেকে শোনো। কালোয় নীল মিশে আকাশটা স্লেট রঙের লাগছিল। সাদা মেঘেরা লম্বা লম্বা শাড়ি দিয়ে কোথায় চলে গেছে। চাঁদ নেই, ওঠেনি, কিন্তু তারার মৃদু চাপা আলোয় দেখা যাচ্ছিল কিছু দূর পর্যন্ত। পাশে অন্ধকারে পাতাহীন শীর্ণ ডালওয়ালা বাবলা গাছ ভূতের মতো দাঁড়িয়ে, পায়ের কাছে বড় বড় সেবাই গাছের ঝোপ, কিছু সবুজ কিছুটা পাশুটে। সামনে একটা গর্তে জল কালির মতো লাগছে। লাইন দুটো বেঁকে মিশে গেছে আধারে। তাদের উপর রাতের শিশির পড়ে চকচক করছে। অস্পষ্ট সব আওয়াজ আসছিল দূরে কাছে থেকে। রাতের একটা ঠান্ডা বাতাস উঠেছিল। জয়ার চোখ দুটো বন্ধ করে দিয়েছিলাম আমি। সত্যি বলছি, শেষ মুহূর্তটাতে ওর ভীত অবাক দৃষ্টি চলে গিয়ে কেমন শান্ত হয়ে এসেছিল তারা। জীব ওর বেরোয়নি। অমন সুন্দর গলাটা খালি ফুলে গিয়েছিল। তা হোক, এমন পবিত্র তৃপ্ত লাগছিল ওকে দেখতে। ওর মাথায় অনেকক্ষণ ধরে হাত বুলিয়ে দিলাম আমি। রুক্ষ চুলগুলো হতাদরে অনাদরে তেল পড়েনি কতকাল। সীমন্তের সিঁদুর মুছে দিলাম। ওটা মানায় না ওকে। এখন বেশ লাগছে। জয়া, কুমারী জয়া, কল্যাণী, মঙ্গলময়ী। যতক্ষণ বসেছিলাম তার মধ্যে নানা কথা একটার পর একটা মনে পড়তে লাগলো। কতদিনের কত বিস্মৃত ঘটনা মনে মনে উদ্ভাসিত হয়ে উঠেছিল। উপরে প্রেমময় আকাশ, তার অজস্র তারার দল নিয়ে ভালোবাসার চাউনি দিয়ে ছেয়ে রইল বিশ্ব চরাচর। জয়ার মাথা কোলে করে আমি বসে রইলাম। কতক্ষণ যে কেটে গেল, নিখিল দৃষ্টি পরিব্যাপ্ত শান্তি ভঙ্গ করল না কেউ। অনেক পরে চাঁদ উঠল। আস্তে আস্তে পূব দিক আলো করে চাঁদ উঠল, আর উত্তর দিক উদ্ভাসিত করে একটা ট্রেন দেখা দিল। আমি সপ্তপর্ণে জয়াকে উঠিয়ে শুয়ে দিলাম লাইনের উপর। তারপর কপালে স্নেহময় হাত বুলিয়ে দিতে থাকলাম। লাইনগুলো যখন থরথর করে কাঁপছিল, তখন শেষবারের মতো ওকে স্পর্শ করে বাবলা গাছটার পিছনে এসে দাঁড়ালাম। দারোগাবাবু, ট্রেনটা চলে যাবার পর বুকের ভিতরটা খালি হয়ে গেল। সব ফাঁকা, কোথাও কিছু নেই। জয়ার 3 টুকরো দেহটা চাঁদের আলোয় পড়ে রইল। তাকাইনি সেদিকে আমি। আচ্ছন্নের মতো স্টেশনে এলাম লাইন ধরে। কতক্ষণ বসেছিলাম জানি না। ওপাশে নতুন চাঁদের তির্যক হয়ে পড়া আলোয় রেল কোম্পানির কোয়ার্টারগুলো দেখা যাচ্ছিল। লোকজন ক্রমে ক্রমে জমল প্ল্যাটফর্মে। উঠে একেবারে কিনারে চলে গেলাম। গন্ধটা কি ওখান থেকে আসছে? ওই যে কোয়ার্টারটা? না, সব আলো তো নেভাও বাড়ির। পারছি না আর। মাথাটা চেপে আসছে গন্ধে। কোনো এক সময় ট্রেন এলো। সেটাই উঠে বসলাম কলকাতার টিকিট কেটে। বাড়ি যাব না। হ্যারিসন রোডের মোড়ে একজন পরিচিত লোক আছে। তার কাছ থেকে চোরাই রিভলভার একটা কিনতেই হবে। যেমন করে হোক, যত দাম লাগুক। গায়ের জোরে আমি পারবো না চৌধুরী মশাইয়ের সঙ্গে। থানার ওপাশে ওই কি তোমার বাড়ি দারোগাবাবু? বেশ তো বাড়িটি। কি তারপর? তোমরা ধরলে রানাঘাটে। একবারটি ছেড়ে দেবে না আমায়? শুধু একটি বার। একবার দেখি চৌধুরীকে। পশু একটা,
সারাটা যৌবন অত্যাচার করে শরীরে জঘন্য কুৎসিত ব্যাধি এনেছে। স্ত্রীর দেহে সেই ব্যাধি সে সঞ্চারিত করেছে। তার বংশধর বিকলাঙ্গ হোক, কিন্তু সারাটা জীবন জয়াকে অসহ্য যন্ত্রণা পেতে হতো। অথচ চৌধুরী নিজের রোগের কথা এবং তার ফলাফল জানত। তোমরা ছেড়ে দিলে রিভলভারের সব কটা গুলি ওর গায়ে পরপর মারব। প্রথমে পায়ে, তারপর হাতে, তারপর পেটে, তারপর বুকে। তোমরা তো ছাড়বে না। কিন্তু ওকে মেরেই বা কি হতো বলো তো? কি হতো? কিছু না। জয়াকে মেরেও অন্যায় করেছি। কত মেয়ে আছে জয়ার মতো, কত পশু আছে চৌধুরীর মতো, কিন্তু অন্যায় করেছি কি? বাবার চাকরি হঠাৎ যাবার পর পাগল হয়ে তিনি যা কষ্ট পান তা তো দেখেছি। জয়াকে সে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করেছি। তার রান্নাঘরে এক মুহূর্তের চাউনি আমার কাছে বাবার মুখ মনে করিয়ে দিয়েছিল। তোমরা আমায় ফাঁসি দেবে জানি, দাও। দুহাতে সাঁড়াশির মতো গলা টিপে মারার কষ্ট সহ্য করতে হয় কি তাতে? আমার ভালো লাগছে না, আর কিছু বলার নেই। ও দারোগা বাবু, তোমার বাড়িতে বারণ করো তো? কি যেন বিশ্রী ভারী গন্ধ ছাড়ছে। ঠিক, তরকারি। ছুটে যাও তো। সমাপ্ত। ঋত্বিক ঘটকের লেখা এজাহার গল্পটির দ্বিতীয় পর্ব আজকে সমাপ্ত হলো। প্রথম পর্বটি যারা শোনেননি, আশা রাখবো তারা প্রথম পর্বটি শুনে নেবেন আমার চ্যানেলে ভিজিট করে। পুরো গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।